morning, dear students. আমরা লাস্ট ক্লাসে এই টপিকটা পড়ছিলাম, যদি তোমাদের মনে থাকে, ড্রেনেজ প্যাটার্ন। ড্রেনেজ প্যাটার্নে 7 রকম ড্রেনেজ প্যাটার্ন আছে। তার মধ্যে আমরা সম্ভবত 3টা দেখেছিলাম, ডেনড্রাইটিক, ট্রেলিস এবং রেক্ট্যাঙ্গুলার। এরপরে হচ্ছে রেডিয়াল। The term radius comes from a circle. সার্কেলের সেন্টার থেকে রেডিয়াস থাকে। এখানেও দেখো রেডিয়াল প্যাটার্নটাকে যখন আমরা উপরের থেকে দেখি, কোয়ালিটেটিভলি ঠিক এরকম মনে হয়। আমি তোমাদেরকে বলেছিলাম এই ক্লাসিফিকেশনটা হচ্ছে বেসড অন কোয়ালিটেটিভ, এবং আমরা উপর থেকে দেখলে কিরকম দেখি তার উপরে নির্ভর করে এই অ্যাসেসমেন্টটা। So, এটা হচ্ছে একটা এক্সাম্পল অফ রেডিয়াল ড্রেনেজ প্যাটার্ন। কিভাবে? এটা একটা সার্কেলের মতোই, এটা সেন্টারে হচ্ছে সার্কেলের সেন্টারটা, এবং কয়েকটা অ্যারো দিয়ে ড্রেনেজ চ্যানেলের ডাউনস্ট্রিম ডিরেকশন দেখানো হচ্ছে, অর্থাৎ এই ডিরেকশনে চ্যানেল ফ্লো করে, অর্থাৎ অ্যারোর দিকে হচ্ছে ডাউনস্ট্রিম এবং অ্যারোর বিপরীত দিকে হচ্ছে আপস্ট্রিম। আপস্ট্রিম থেকে চ্যানেল ডাউনস্ট্রিমের দিকে যায়। তাহলে এখানে দেখা যাচ্ছে যে এখানে যেভাবে চ্যানেলগুলো ফ্লো করে, একটা সেন্টার থেকে বাইরের দিকে ফ্লো করছে, অর্থাৎ চ্যানেলগুলো হচ্ছে রেডিয়াল ডিরেকশনে, রেডিয়াসের ডিরেকশনে, এবং ফ্লো করছে বাইরের দিকে। তার মানে এটা হচ্ছে রেডিয়ালি আউটওয়ার্ড চ্যানেল। এবং রেডিয়ালি আউটওয়ার্ড হোক বা রেডিয়ালি ইনওয়ার্ড হোক, ইনওয়ার্ড হচ্ছে যদি অ্যারোগুলো অপোজিট ডিরেকশনে থাকতো তাহলে হয়তো ইনওয়ার্ড, অর্থাৎ সেন্টারের দিকে আসছে চ্যানেলগুলো, ডাউনস্ট্রিম হচ্ছে সেন্টারের দিকে। এরকম যদি হয় তাহলে হচ্ছে রেডিয়াল ইনওয়ার্ড ড্রেনেজ সিস্টেম। তো রেডিয়াল আউটওয়ার্ড তখন হবে যখন এই সার্কেলের সেন্টারটা উঁচু জায়গায় থাকবে, হায়ার অল্টিটিউডে থাকবে, এবং চারপাশের যে জায়গা সেটা নিচু জায়গায় থাকবে। তখন ন্যাচারালি তোমরা বুঝতে পারছো ড্রেন বাইরের দিকে ফ্লো করবে, যেটাকে আমরা রেডিয়াল আউটওয়ার্ড বলছি। আর ঠিক অপোজিট, যখন চারপাশ উঁচু পাহাড় থাকবে এবং মাঝখানের জায়গাটা একটা নিচু জায়গা হবে, তখন অবশ্যই মাঝখানের দিকের সব চ্যানেলগুলো ফ্লো করবে এবং এটা একটা রেডিয়াল ইনওয়ার্ড চ্যানেল সিস্টেম হবে। এটা দেখা যায় সেই সব জায়গায় যেখানে হয়তো বিস্তীর্ণ এলাকা, চারপাশ উঁচু পাহাড় আছে, সার্কেলের পেরিফেরির যে লাইন, সেই লাইন বরাবর ফর এক্সাম্পল পাহাড়গুলো আছে, এবং ন্যাচারালি পাহাড় যদি চারপাশে থাকে তাহলে তাদের স্লোপ ভিতরের দিকে একটা পার্ট থাকবে, এবং এই ভিতরের দিকে যে বৃষ্টি হবে এই পাহাড়গুলোতে, সেখানে চ্যানেলগুলো অটোমেটিক্যালি ডাউনওয়ার্ড ফ্লো করবে। এবং যদি এমন হয় যে জায়গাটা চারপাশে পাহাড় দিয়ে ঘেরা, এর মাঝখানে অবশ্যই নিচু জায়গা থাকবে, যেটা একটা লেক হবে, এবং পৃথিবীতে এরকম লেক অনেক দেখা যায়। সো আমরা যেভাবে এটাকে দেখি সেটা হচ্ছে রেডিয়াল ইনওয়ার্ড। এখানে স্কিম্যাটিক্যালি ডায়াগ্রামটা দেখানো আছে, দুইটাই দেওয়া আছে, একটা রেডিয়াল আউটওয়ার্ড, একটা রেডিয়াল ইনওয়ার্ড। আমি তোমাদেরকে দুটোই এক্সপ্লেইন করেছি। এরপরে হচ্ছে অ্যানুলার। অ্যানুলার মানে হচ্ছে একটা রিং এর মতো, রিং শেপ, এবং নিচে একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে a series of circles having center at the same location, এবং যেহেতু সেন্টারটা সেম লোকেশনে, সেজন্য distance of the periphery are the same. That means these circles are parallel to each other. এটা কোথায় হয় বা কোন জায়গায় আমরা এরকম দেখতে পাই? পাহাড়ি জায়গা, যেখানে পাহাড়ের স্লোপটা কন্টিনিউয়াসলি উপর থেকে নেমে আসেনি, কিছু দূর নেমে একটা ধাপ, একটা সিঁড়ির মতো আছে, একটা ফ্ল্যাট জায়গা আছে, আবার কিছু দূর স্লোপ দিয়ে এসে আরেকটা ধাপ, একটা সিঁড়ির মতো আছে। তোমরা চিন্তা করে দেখো, প্ল্যানে এরকম যে জায়গা থাকে সেখানে যে চ্যানেল হয় সেখানে, সেটাকে আমরা বলি অ্যানুলার। সো অ্যানুলারে যে চ্যানেলগুলো হয় সেগুলো ওই যে একটা স্লোপ নেমে এসে যে ধাপ থাকে, যে সিঁড়ির মতো জায়গা থাকে, ওই লেভেল এক একটা চ্যানেল নেটওয়ার্ক ডেভেলপ করে। সেই জন্যই ধাপগুলো যেহেতু প্যারালাল টু ইচ আদার,
সেজন্য চ্যানেলগুলো প্যারালাল টু ইচ আদার এবং দেখলে মনে হয় যে একটা কনসেন্ট্রিক একটা সার্কেলের পেরিফেরি বরাবর চ্যানেলগুলো ফ্লো করছে। এবং দেখো এখানে যেহেতু চ্যানেলগুলো সার্কুলার, দ্যাট মিনস এখানে আপস্ট্রিম ডাউনস্ট্রিম বোথ আর কানেক্টেড বিকজ this is the definition of circle. It does not go anywhere, it stays there. এরপরে হচ্ছে প্যারালাল। প্যারালালের এক্সাম্পল নিচে দেওয়া আছে। চ্যানেল 1 একটা মেইন চ্যানেল, চ্যানেল 2 একটা মেইন চ্যানেল, এবং these two channels are parallel to each other. এই মেইন চ্যানেলগুলো থেকে যে ব্রাঞ্চ চ্যানেলগুলো বের হয় সেগুলোকে অ্যারো দিয়ে দেখানো হচ্ছে। ধরে নেওয়া হচ্ছে যে চ্যানেল 1 উঁচু জায়গায় এবং চ্যানেল 2 নিচু জায়গায়। সো চ্যানেল 1 থেকে ব্রাঞ্চগুলো চ্যানেল 2 এর দিকে যাবে এবং এগুলো এমন গ্রাউন্ডে আছে যে ব্রাঞ্চ চ্যানেলগুলো খুব ইউনিফর্ম স্লোপে আছে, ব্রাঞ্চ চ্যানেলগুলো প্যারালাল টু ইচ আদার। সো এখানে main channels are parallel, branch channels are parallel, but of course main channels meet the branch channels, or branch channels meet the main channel at a 90-degree angle. Only one thing remaining, that is irregular. So irregular হচ্ছে সেই প্যাটার্ন যেটা উপরের কোনো সিস্টেম ফলো করে না, so we call it irregular. এরপরে we are going to have a very important topic, quantitative analysis of stream network, stream order. Prathame. Before that, I want to give you an announcement. We will be having 2 class tests. আমরা 2টা class test নিব এবং 2টা class testই সামনের সপ্তাহে হবে। সামনের সপ্তাহে যে ক্লাস আছে সেখানে 2টো ক্লাস টেস্ট হবে। আমি যেটা চিন্তা করেছি যে if you all agree তাহলে আমরা ক্লাস টেস্টটা 10 মিনিট করে নিব একই ক্লাসে, এবং সিলেবাস হচ্ছে যেটা আমি এখনই শেষ করলাম এটা একটা সিলেবাস। সে এইটা হচ্ছে ক্লাস টেস্ট 2 এর সিলেবাস, আর river transportation, just river transportation. এটা হচ্ছে ক্লাস টেস্ট 1 এর সিলেবাস। এই সিলেবাস হচ্ছে এইখান থেকে শুরু করে রিভার ট্রান্সপোর্টেশনের এখান থেকে শুরু করে এই পর্যন্ত, খুবই ছোট সিলেবাস এই পর্যন্ত। এটা হচ্ছে ক্লাস টেস্ট 1 এর সিলেবাস, আর ওইটা হচ্ছে ক্লাস টেস্ট 2 এর সিলেবাস এই পর্যন্ত। ঠিক আছে, এটা মিন করছে। তো খুবই ছোট সিলেবাস, এখানে 2 পাতা ওখানে 2 পাতা, so you have no reasons to worry. আমাদের ক্লাস টেস্ট হবে 28 তারিখ, ঠিক আছে? জি স্যার। স্যার এমসিকিউ হবে না রিটেন হবে, ঠিক জানতে পারি? সরি স্যার ক্লাস টেস্টে কি এমসিকিউ হবে না রিটেন হবে সেটা কি জানতে পারি? রিটেন। ওকে স্যার, ঠিক আছে। সো আই রিপিট, যারা পরে এসছো, যারা আসেনি তোমরা তোমাদের গ্রুপ থাকলে গ্রুপে পোস্ট দিয়ে দিবে C203। আমার পার্টের 2টো ক্লাস টেস্টের সিলেবাস আমি দিয়ে দিয়েছি, রিভার ট্রান্সপোর্টেশন এবং ড্রেনেজ প্যাটার্ন।
এই দুইটার উপরে ক্লাস টেস্ট হবে 28 তারিখ ক্লাস টাইমে। তো আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই জানো, ঠিক আছে? We move on to our next topic, quantitative analysis of stream network. আমরা একটু আগে যেটা দেখলাম সেটা আমরা স্ট্রিম নেটওয়ার্কের কোয়ালিটি দেখেছি, কোয়ালিটেটিভ ক্লাসিফিকেশন, অর্থাৎ দেখতে কেমন লাগে তার উপরে নির্ভর করে আমরা ক্লাসিফাই করেছি। আর এখন আমরা কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস করতে যাচ্ছি, অর্থাৎ নাও উই ওয়ান্ট টু ডিল উইথ নাম্বারস। সেই জন্য এটাকে বলা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস। আসলে জিনিসটা কি, একটা ডায়াগ্রাম দেখাই তোমাদেরকে। এটা একটা স্ট্রিম নেটওয়ার্ক, তোমরা দেখতে পাচ্ছ কালারফুল, তোমরা 1 2 3 4 এগুলো দেখতে পাচ্ছ। এই স্ট্রিম নেটওয়ার্কটা অরিজিনালি একটা ব্ল্যাক একটা ডায়াগ্রাম ছিল, মনোক্রোম একটা ডায়াগ্রাম ছিল, এটা আমরা স্যাটেলাইট ইমেজ থেকে বা উপর থেকে ফটোগ্রামেট্রির মাধ্যমে ছবি তুললে যে নেটওয়ার্কটা আমরা দেখতে পাই সেরকম একটা ডায়াগ্রাম ছিল। আমি এই ডায়াগ্রামটাকে ক্লাসিফাই করেছি, কোয়ান্টিফাই করেছি। কোয়ান্টিফাই মানে স্ট্রিমগুলোকে এক একটা অর্ডারে সাজিয়েছি। অর্ডার কি? অর্ডার হচ্ছে স্ট্রিমগুলোর একটা বিন্যাস। আমরা যেহেতু কোয়ান্টিফাই করব, আমরা যদি স্টুডেন্ট ক্লাসে বসে আছে, আমরা যদি স্টুডেন্টকে একটা সিস্টেমেটিক্যালি কয়েকটা ভাগে ভাগ করতে চাই, তাহলে আমাদের একটা বেসিস লাগবে। আমরা বলতে পারি যে একটা বেসিস হচ্ছে জিপিএ। সো জিপিএ অনুযায়ী আমরা টপ র্যাঙ্ক জিপিএ কে আমরা 1 বলতে পারি, তারপর এটাকে 2 বলতে পারি, 3 4 এরকম করে আমরা বলতে পারি একটা গ্রুপ ভাগ করে। ঠিক এরকমই স্টুডেন্টদেরকে যদি আমরা কয়েকটা গ্রুপে ভাগ করি তাহলে তার একটা বেসিস লাগবে। ঠিক এখানেও একটা স্ট্রিম নেটওয়ার্ককে আমরা তার অর্ডারে ভাগ করি, অর্থাৎ এখানে যে 1 লেখা আছে এগুলো স্ট্রিম অফ অর্ডার 1, 2 হচ্ছে অর্ডার 2, 3 হচ্ছে অর্ডার 3 এবং 4 হচ্ছে অর্ডার 4। অর্ডার কিভাবে ভাগ করে সেটাকে বলা হয়, সেই প্রসেসটাকে বলা হয় স্ট্রিম র্যাঙ্কিং। অর্থাৎ এই স্ট্রিম নেটওয়ার্কটাকে আমরা স্ট্রিম র্যাঙ্কিং করেছি, যার জন্য স্ট্রিমগুলো তাদের অর্ডার পেয়েছে। কোন স্ট্রিম অর্ডার 1, কোন স্ট্রিম অর্ডার 2, কোন স্ট্রিম অর্ডার 3। দিস ইজ হাউ উই সে ইট ইন ল্যাঙ্গুয়েজ। সো এই ল্যাঙ্গুয়েজটাও জানা জরুরি, কারণ তাহলে ইউ ক্যানট এক্সপ্লেইন হোয়াট ইউ ডিড এবং হোয়াট ইউ got after your analysis. So the way we say it is we did the stream ranking, and because of our ranking, streams have got their own order. এই অর্ডার কিভাবে করে এটা আমি একটু পরে দেখাবো, কিন্তু তার আগে বলি কেন এটা করে। আমরা রিয়েল লাইফে একটা স্ট্রিম নেটওয়ার্কে থাকা নদীগুলোকে বা চ্যানেলগুলোকে আমরা জিওগ্রাফিক্যালি ম্যাপের মধ্যে দেখো আমাদের যতগুলো নদী আছে, নদীগুলোর মধ্যে কিন্তু এরকম অর্ডার 1 2 3 4 দেওয়া নেই। নদীগুলোর একটা নাম আছে, একটা ধলেশ্বরী, একটা বুড়িগঙ্গা, একটা তিস্তা, একটা করতোয়া, এরকম নাম আছে এবং নামটা থাকাই স্বাভাবিক। কিন্তু নাম হচ্ছে একটা আইডেন্টিটি, আর অর্ডার হচ্ছে একটা অ্যানালাইসিস করে পাওয়া জিনিস। সো আমাদেরও স্টুডেন্টদের বা মানুষের প্রত্যেকের নাম আছে, সো দ্যাট উই ক্যান আইডেন্টিফাই দেম। এই জন্যই নদীগুলোর একটা নাম আছে, এটা আমরা আইডেন্টিফাই করতে পারি। নামগুলো অনেক কাজেই দরকার হয়, কিন্তু স্ট্রিম অর্ডারও দরকার হয়, কারণ স্ট্রিম নেটওয়ার্কে যে স্ট্রিমগুলো থাকে সেটা একটা অর্ডার ফলো করে এবং এই অর্ডারের সঙ্গে সঙ্গে তাদের মরফোলজিক্যাল অনেক ক্যারেক্টার পরিবর্তিত হয়। তোমরা দেখবে যে কয়েকদিন আগে মাছের পোনা ধরা নিষেধ ছিল, 1 মাস বা 2 মাস কোন কোন জায়গায় মাছের পোনা ধরা নিষেধ। অর্থাৎ ওই সময় সেখানে মাছ ডিম পারবে এবং সেখান থেকে ছোট মাছ বড় হবে এবং সেটা দিতে হবে হতে।
এই জন্য বলা হয়েছে যে এইসব নদীতে মাছ ধরা নিষেধ। অর্ডারটা যখন এসছে তখন বলে দিয়েছে নদীগুলোর নাম, সেজন্য আমাদের নাম দরকার। কিন্তু এরকম যখন কোনো গাইডলাইন আসে, সেই গাইডলাইনের পেছনে যে অ্যানালাইসিস থাকে, সেই অ্যানালাইসিসটা করার জন্য আমাদের স্ট্রিম নেটওয়ার্কের র্যাঙ্কিং করা দরকার এবং নদীগুলোর অর্ডার জানা দরকার। কারণ মরফোলজিক্যালি নদীগুলোর যে বিহেভিয়ার, সেটা সেই অর্ডারের সঙ্গে কানেক্টেড। অর্থাৎ নদীর পাড় যখন ভাঙে, একদিক থেকে ভেঙে আসছে বা কোন দিক থেকে ভেঙে কোন দিকে যাবে, এগুলো সবই আমরা স্ট্রিম র্যাঙ্কিং করলে যে বিভিন্ন অর্ডারের রিভার আছে সেখান থেকে আমরা বুঝতে পারি। কিন্তু যখন আমরা এরকম সার্কুলার দিই যে এখানে মাছ ধরা যাবে না বা এইসব এলাকায় ভাঙন হতে পারে, তখন আমরা নদীর নাম ধরে বলি। সো একটা হচ্ছে আইডেন্টিফিকেশন পারপাস, যেটা হচ্ছে নদীর নাম, আর একটা হচ্ছে অ্যানালাইসিস পারপাস, যেটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস করার জন্য দরকার হয়। সো stream ranking is very much important for river engineering, and rivers are very important for Bangladesh and Bangladeshi people. So understanding stream ranking or quantitative analysis of stream network is very, very important. অনেক জিওমরফোলজিস্ট অনেকভাবে স্ট্রিম র্যাঙ্কিং করার সিস্টেম বা প্রোটোকল ডেভেলপ করেছে। আমরা সবগুলো মেথড এখানে পড়াতে পারবো না, আমরা জাস্ট একটা মেথড পড়াবো, সেটা হচ্ছে হর্টনস মেথড। এটা আমরা দেখবে হ্যান্ডআউটে লেখাই আছে। সো পরীক্ষাতে কোনো কোয়েশ্চেনে যদি কখনো অন্য কোনো method of stream ranking দেখো, please ignore that because we did not cover that within the scope of this lecture. So we are confined only within Horton's method of stream ranking. এবং স্ট্রিম র্যাঙ্কিং করে আমরা যেটা পাই সেটা হচ্ছে স্ট্রিম অর্ডার, এরকম একটা ডায়াগ্রাম আমরা তৈরি করি। সো পরীক্ষাতে আমি যদি তোমাদেরকে একটা মনোক্রম ডায়াগ্রাম দিই এরকম বা অন্যরকম, then what you have to do is to rank the streams according to their order, এবং এই অর্ডারে ভাগ করলে স্ট্রিমগুলোর এরকম অর্ডার আমরা পাবো। এটি হচ্ছে আমাদের আউটকাম। এখানেই শেষ না, এরপরে আরো কিছু অ্যানালাইসিস আছে যেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো এবং শেখাবো। সো প্লিজ বেয়ার উইথ মি। এখানে এটা খুব ইম্পর্টেন্ট যে কিভাবে স্ট্রিম র্যাঙ্কিং করে। সো নাম্বার 1 হচ্ছে কোয়ান্টিটেটিভ stream order. আমি যেটা প্রথমেই বলেছিলাম, stream order is the position of a stream in the hierarchy of tributaries. অর্থাৎ শাখা প্রশাখার যে অর্ডার, যে হায়ারার্কি, তার যে নাম্বার, সেটাই হলো stream order. So purpose of making stream order সেটা আমি তোমাদেরকে বলেছি। একটা ড্রেনেজ বেসিনের সঙ্গে আরেকটা ড্রেনেজ বেসিনের কম্পেয়ার করার জন্য এটা দরকার হয়। একটা ড্রেনেজ প্যাটার্নের সঙ্গে অন্য একটা ড্রেনেজ প্যাটার্নের যে রিলেশনশিপ, সিমিলারিটি অর ডিসিমিলারিটি, সেটা বোঝার জন্য এটা করা দরকার হয়। এবং to define certain useful properties of drainage basin in numerical terms, যেটা আমি আগেই বলেছি, আমাদের সংখ্যা দরকার, আমাদের অ্যানালাইসিস করার জন্য সংখ্যা দরকার। যদিও রিয়েল ওয়ার্ল্ড আমরা নদীগুলোর নাম জানি, কিন্তু সংখ্যা ছাড়া অ্যানালাইসিস করা যায় না। সো নাম হলো একটা পারপাস আর সংখ্যা হলো অ্যানালাইসিস পারপাস। এরপরে বলা আছে Horton's system of stream ranking. So as I mentioned, this is the only stream ranking method we are going to discuss. এখানে Horton's method or Horton's system follow করতে হবে। অর্থাৎ Horton যেভাবে বলেছে, Horton's সেই মেথড অনুযায়ী আমরা র্যাঙ্কিং করব। কি বলেছে? Basically Horton's system defines how we find first order stream, how we find second order stream, or how we find third order and similarly higher orders. Key first order stream কোনটা? A stream which has no tributaries, অর্থাৎ যে স্ট্রিমের কোনো শাখা প্রশাখা নাই, সেটা হলো ফার্স্ট অর্ডার স্ট্রিম। আর সেকেন্ড অর্ডার কি? A stream which has tributaries of order 1 হলো সেকেন্ড অর্ডার স্ট্রিম। থার্ড অর্ডার কি? A stream which has first and second order tributaries is third order stream. Keeping this in mind, let's go back to the diagram.
ফার্স্ট অর্ডার স্ট্রিমের কোনো শাখা প্রশাখা নাই, সেই বেসিসে দেখো ফার্স্ট অর্ডার গুলোকে পার্পল কালার করা হয়েছে। এখান থেকে আর কোনো শাখা প্রশাখা বেরোচ্ছে না, এটাই শেষ। সেকেন্ড অর্ডার কোনটা, যেটা অরেঞ্জ কালার করা আছে, এবং সেকেন্ড অর্ডার স্ট্রিম থেকে যে শাখা বেরিয়েছে সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার। থার্ড অর্ডার স্ট্রিম থেকে যে শাখা বেরিয়েছে সেগুলো হলো বোথ সেকেন্ড এবং ফার্স্ট অর্ডার। ইকুয়ালি ফোর্থ অর্ডার স্ট্রিম থেকে যে শাখাগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড অর্ডার স্ট্রিম। এরকম ভাবে যদি ফিফথ অর্ডার থাকতো তাহলে সেখানে শাখা হিসেবে বের হতো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ। এই যে আমরা রুলটা বললাম, এই রুলটাই ডিফাইন করেছে হর্টন। এই জন্য এটাকে বলা হয় হর্টনস মেথড অফ স্ট্রিম র্যাঙ্কিং। আদারওয়াইজ একটা স্ট্রিম নেটওয়ার্ক তো আর কোনো সায়েন্টিস্টকে চেনে না, it just flows naturally, but different scientists are made different assumptions or different protocols for stream ranking. এখানে তোমাদেরকে যখন একটা নেটওয়ার্ক দেওয়া হবে এবং বলা হবে যে হর্টনস মেথড ফলো করে স্ট্রিম র্যাঙ্কিং করো, এই মেথডেই তোমাদেরই করতে হবে, কিন্তু এখানে একটা ছোট্ট টিপস দেওয়া আছে। প্লিজ ফলো দিস, উইদাউট দিস ইউ ক্যান নট ডু ইট। এখানে আমি বলেছি ট্রাই টু ট্রেস অর্ডারস ফ্রম দ্য লোয়েস্ট টু দ্য হায়ার ওয়ানস। কিরকম করে? খুব মনোযোগ দিয়ে শোনো। প্রথমে এই নেটওয়ার্কে সব ফার্স্ট অর্ডার স্ট্রিম তুমি আইডেন্টিফাই করবে এবং ওয়ান বসাবে। তুমি অলরেডি জানো ফার্স্ট অর্ডার স্ট্রিমের ডেফিনিশন কি। সমস্ত ফার্স্ট অর্ডার যখন বের করা শেষ হয়ে গেছে তখন তুমি সেকেন্ড অর্ডারে যাবে এবং সেকেন্ড অর্ডার স্ট্রিম বের করবে। যখন তুমি শিওর সব সেকেন্ড অর্ডার স্ট্রিম তুমি বের করেছো, তারপরেই তুমি থার্ড অর্ডারে যাবে এবং সব থার্ড অর্ডার স্ট্রিম তুমি বের করবে। এরকম করে এক একটা অর্ডার তুমি কমপ্লিটলি সুইপ করবে, ক্লিয়ার করবে এবং নেক্সট অর্ডারে প্রসিড করবে। দ্যাট ইজ দ্য রুল। ইফ ইউ ডু নট ফলো দিস রুল ইউ উইল মেক এ মিস্টেক, এবং আমি তোমাদেরকে পরে দেখাবো যে এখানে র্যাঙ্কিং এ মিস্টেক করলে কিভাবে সেটা সামনে ধরা পড়বে বা ধরা পড়ে। I'll show you that. So এখানে স্ট্রিম র্যাঙ্কিং করার পরে একটা ডেফিনিশন আছে, সেটা হলো বাইফার্কেশন রেশিও। বাইফার্কেশন রেশিও হচ্ছে আমাদের বের করতে হলে এরকম একটা টেবিল করতে হবে যেখানে 4টা কলাম থাকবে, স্ট্রিম অর্ডার, নাম্বার অফ স্ট্রিম, বাইফার্কেশন রেশিও, অ্যাভারেজ বাইফার্কেশন রেশিও। আচ্ছা, স্ট্রিম অর্ডার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এখানে 4টা অর্ডার ছিল। 4টা অর্ডারের ফার্স্ট অর্ডার স্ট্রিম ছিল, তোমাদের কাছে যদি ডায়াগ্রামটা থাকে আমি জানি না কয়টা, দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ কয়টা করে আছে একটু দেখো, দেখে লেখো তোমরা খাতায়, তোমাদের নিজেদের খাতায়। দেখো এরপরে নাম্বার অফ স্ট্রিমস, ফার্স্ট অর্ডার ছিল 18টা, সেকেন্ড 6টা, থার্ড 3টা, ফোর্থ 1টা। এরপরের কলামে বাইফার্কেশন রেশিও আমরা বের করেছি। বাইফার্কেশন রেশিও কি? The ratio between number of streams of one order to the number of streams of the next higher order. অর্থাৎ 1 আর 2 এর মধ্যে বাইফার্কেশন রেশিও হচ্ছে ফার্স্ট বাই সেকেন্ড 18/6, সেকেন্ড আর থার্ড এর মধ্যে সেকেন্ড বাই থার্ড 6/3, থার্ড আর ফোর্থ এর মধ্যে থার্ড বাই ফোর্থ 3/1, এবং এটাই এই ডান দিকের কলামে করা হয়েছে। এরপরে অ্যাভারেজ,
এখানে যেহেতু বাইফার্কেশন রেশিও 1 2 3 তিনটা, এই তিনটা নাম্বার যোগ করে 3 দিয়ে ভাগ করে অ্যাভারেজ বের করা হয়েছে এবং অ্যাভারেজ হচ্ছে 2.667. দিস ইজ বাইফার্কেশন রেশিও। এরপরে আচ্ছা লেংথ রেশিও। লেংথ রেশিও কি? Ratio of mean length of streams of one order to the mean length of the streams of the next lower order. এখানেও এরকম চারটা কলাম করা আছে একইভাবে 1 2 3 4 অর্ডারের স্ট্রিম আছে এবং প্রত্যেকটা অর্ডারের মিন লেংথ বের করা আছে। এই যে ফার্স্ট অর্ডারের মিন লেংথ হচ্ছে 5.3 মাইলস। এটা কিভাবে এসছে? ফার্স্ট অর্ডার স্ট্রিম আছে 18টা। এই 18টা স্ট্রিমের প্রত্যেকটা স্ট্রিমের লেংথ বের করা হয়েছে। 18টা লেংথ যোগ করে 18 দিয়ে ভাগ করে এই ফার্স্ট অর্ডারের মিন লেংথ 5.3 পেয়েছে। সেকেন্ড অর্ডারের সম্ভবত 6টা ছিল, প্রত্যেকটার লেংথ বের করে যোগ করে 6 দিয়ে ভাগ করে 24.8 মাইলস পেয়েছে। থার্ড এর 70.2 আর ফোর্থ এর তো আছেই একটা, সো এটাই মিন লেংথ। এখন লেংথ রেশিও হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড এর মধ্যে সেকেন্ড বাই ফার্স্ট 24.8 বাই 5.3, থার্ড আর সেকেন্ড এর মধ্যে থার্ড বাই সেকেন্ড 70.2 বাই 24.8, ফোর্থ আর থার্ড এর মধ্যে ফোর্থ বাই থার্ড যেহেতু নেক্সট লোয়ার অর্ডার বারবার বলছে 150.5 divided by 7.2. You get all the length ratios এবং there are 3 length ratios 4.7, 2.83, 2.14. So average বের করার জন্য তিনটা যেহেতু যোগ হবে এই জন্য 3 দিয়ে ভাগ হবে। I repeat, এখানে ফোর্থ অর্ডার পর্যন্ত স্ট্রিম আছে বিধায় লেংথ রেশিও 3টা এবং অ্যাভারেজ বের করার সময় 3টা যোগ করে 3 দিয়ে ভাগ করা হয়েছে। এখানে যদি 7টা স্ট্রিম অর্ডার থাকতো 7 অর্ডার পর্যন্ত 7th অর্ডার পর্যন্ত, তাহলে লেংথ রেশিও বের হতো 6টা এবং আমাদের 6টা লেংথ রেশিও যোগ করে 6 দিয়ে ভাগ করে অ্যাভারেজ লেংথ রেশিও বের করতে হতো। সেম ইজ ট্রু ফর বাইফার্কেশন রেশিও। যদি 8 অর্ডার পর্যন্ত স্ট্রিম থাকতো তাহলে বাইফার্কেশন রেশিও আসতো 7টা। আমরা 7টা বাইফার্কেশন রেশিও যোগ করতাম এবং 7 দিয়ে ভাগ করে অ্যাভারেজ bifurcation ratio আমরা বের করতাম। So please, there is no reason to have any confusion about this. আচ্ছা, length ratio এবং bifurcation ratio বের করার পরে we have some more things to do. এরপরে অনেক সময় পরীক্ষায় কোয়েশ্চেন আসে যে law of stream number আর law of stream length, এই নেটওয়ার্কটা ল অফ স্ট্রিম নাম্বার ফলো করে এবং ল অফ স্ট্রিম লেংথ ফলো করে, এটা দেখাও। কিভাবে দেখাবে? একটা সেমি লগ পেপার, এখানে দেখো সেমি লগ পেপার যার ওয়াই স্কেলটা হচ্ছে লগ স্কেল। প্রথমে আমরা ল অফ স্ট্রিম নাম্বার দেখি। স্ট্রিম নাম্বারটাকে লগ স্কেল এবং স্ট্রিম অর্ডারটাকে নর্মাল স্কেল। সেমি লগ পেপারের একদিকে হচ্ছে লগ স্কেল, একদিকে হচ্ছে নর্মাল স্কেল। নর্মাল স্কেলের দিকে স্ট্রিম অর্ডার থাকবে আর লগ স্কেলের দিকে নাম্বার অফ স্ট্রিমস থাকবে। আমরা প্লট করব। We are talking about law of stream number now. আমাদের এখানে ফোর্থ অর্ডার পর্যন্ত স্ট্রিম ছিল, তাহলে এই ডায়াগ্রামে আমরা কয়টা পয়েন্ট পাবো বলো তো? 3টা স্যার। না, ভুল। অর্ডার যদি 4টা থাকে অফকোর্স আমরা 4টা পয়েন্ট পাবো,
আমি ইচ্ছা করে 3টা এঁকেছি জাস্ট টু ড্র ইয়ার অ্যাটেনশন যে আমার ডায়াগ্রামটা ভুল আছে। এটা একটা কোয়ালিটেটিভ ডায়াগ্রাম এবং এটা এটার সঙ্গে কম্প্যাটেবল না। স্ট্রিম অর্ডার আমার 4টা আছে, সো এখানে 4টা পয়েন্ট হবে এবং ফার্স্ট অর্ডার স্ট্রিম আছে 18টা, সেকেন্ড অর্ডার আছে 6টা, থার্ড অর্ডার আছে 3টা, ফোর্থ অর্ডার আছে 1টা। So you can identify the coordinates of points of this diagram. এই আমাদের এই নেটওয়ার্কের জন্য এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো তো? Sir, 18 or 1 house? Sorry, 180. 1,8 1 রাইট। right. এটার কোঅর্ডিনেট কত বলো তো? 36 maybe. 33 রাইট, 33। সো এরকম করে ফোর্থ পয়েন্ট যেটা আমি আঁকিনি সেটা কত? এখানে যেটা 4,1 রাইট, ইউ গট ইট রাইট। এরকম 4টা পয়েন্ট আমরা পাবো এই ডায়াগ্রামে আমাদের নেটওয়ার্কের জন্য। 4টা পয়েন্ট পাওয়ার পরে আমরা সেটাকে একটা স্ট্রেট লাইন দিয়ে কানেক্ট করার চেষ্টা করব, এখানে যেরকম করা আছে। খুব ভালো করে শোনো, যদি স্ট্রেট লাইনের উপরে সবগুলো পয়েন্ট পড়ে তাহলে আমরা বলবো the given stream network perfectly follows the law of stream number. যদি খুব কাছাকাছি জাস্ট একটু আশেপাশে পড়ে তাহলে লিখবে যে the given stream network very closely follows the law of stream number. যদি একটা স্ট্রেট লাইনে 2টা পয়েন্ট দিয়ে যাবেই, সো 2টা পয়েন্ট স্ট্রেট লাইনে কানেক্ট করার পর অন্যগুলো যদি একেবারেই দূরে থাকে তাহলে the stream network does not follow the law of stream number, but এটা very unusual, যেটা হওয়ার কথা না। আমি চেক করে দিব। সো এরকম যদি হয় then you have to be careful about your stream numbering and ranking. আমি যেটা প্রথমেই বলেছি, যদি ওখানে ভুল করো এখানে এসে ধরা পড়বে এবং usually পরীক্ষা এত দূর আসার পরে you don't have time to recover usually, but yeah, you should be very careful about stream ranking and follow all the protocols I have mentioned, otherwise এখানে এসে answer মিলবে। এবং I have ways to check your answer, so এখানে এসে না মিললে আসলে কিছু করার নেই এবং এটা ইউজুয়ালি একটা ফুল কোয়েশ্চেন থাকে। এরপরে বলা থাকে please prove that the stream network follows the law of stream length. law of stream length ফলো করতে হলে আমাদেরকে একই রকম ডায়াগ্রাম আঁকতে হবে, যেখানে লগ স্কেলে y অ্যাক্সিসে দিতে হবে mean length of stream এবং x অ্যাক্সিসে normal axis stream order. By this time you already know mean length of stream of any order কিভাবে বের করে। আমি বলেছি ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার মিন লেংথ কিভাবে বের করে। একইভাবে এখানে কয়টা পয়েন্ট হবে গ্রাফে? 4টা। হ্যাঁ, 4টা পয়েন্ট হবে। So you know the coordinates of the points, but be careful that stream order should be on the normal scale while mean length of streams should be on the log scale. এটা যদি অ্যাক্সিস উল্টা পাল্টা হয় তাহলে কখনোই এটা স্ট্রেট লাইনে আসবে না। এটা কি মানে পরেরটা কি নরমাল স্কেলে? পরেরটা সেমি লগ পেপারে, দুটোই দেখো আমি লিখে দিয়েছি। এখানে লেখা আছে লগ স্কেল, এখানে লেখা আছে লগ স্কেল, ঠিক আছে? এটাও সেমি লগ পেপার, এটাকে বলে সেমি লগ পেপার। আমার মনে হয় তোমরা সেমি লগ পেপার ইউজ করা শিখেছো ইন দ্য মিন টাইম। ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ল্যাবে তোমাদের হয়তো শেখার কথা, if I am not wrong. So again এখানে স্ট্রেট লাইন ড্র করবে এবং যদি সবগুলো পয়েন্ট একেবারে পারফেক্টলি পড়ে then perfectly follows, যদি স্লাইটলি আশেপাশে থাকে তাহলে ক্লোজলি ফলোজ, আর একদমই যদি না পড়ে তাহলে yeah, it does not follow, but in that case you have to check your answer surely. আচ্ছা, constant of channel maintenance.
a relationship between length of the channels এখানে length অর্থাৎ length of the channel as a function of area of the drainage basin. There is an empirical relationship between the length of the channels in a given area of the drainage basin, which is AD. এটা এখানে দেয়া আছে। এখানে ইউনিটও দেয়া আছে, L in miles and AD in square miles. The value of AD when L is equal to 1 is called constant of channel maintenance. অর্থাৎ unit length of the channel কতটুকুন এরিয়ার পানি ড্রেন আউট করে সেই নাম্বারটাকে আমরা কনস্ট্যান্ট অফ চ্যানেল মেইনটেনেন্স বলছি। এরকম আর কি, অর্থাৎ যেহেতু ড্রেনেজ বেসিনের কাজ হচ্ছে একটা ক্যাচমেন্টের ড্রেনেজ এনশিওর করা, সো দ্য ভ্যালু অফ A for a unit length of L is the constant of channel maintenance, and that is the reason why we want to find it. We want to see, for example, আমরা যদি 1 কিলোমিটার চ্যানেল বা ক্যানাল আমরা ভরাট করে ফেলি, অথবা কোনো কারণে ড্যামেজ হয়, অবস্ট্রাক্টেড হয়, স্ট্যাগনেশন হয়, অনেক কিছু হতে পারে, তাহলে টেন্টেটিভলি কতটুকুন এরিয়া ড্রেনেজ সেটাতে এফেক্টেড হবে সেটার একটা থাম্ব রুল এটা। সো দিস ইজ কল্ড কনস্ট্যান্ট অফ চ্যানেল মেইনটেনেন্স। এরপরে হচ্ছে ড্রেনেজ ডেনসিটি। ড্রেনেজ ডেনসিটি কি? একটা গিভেন ড্রেনেজ নেটওয়ার্কের মধ্যে টোটাল যে চ্যানেল গুলো আছে তাদের সবগুলোর লেংথ যদি আমরা যোগ করি, লেংথ আমরা কিভাবে বের করি আমি আগেই বলেছি, সবগুলো লেংথ যদি যোগ করি এবং পুরো ক্যাচমেন্ট এরিয়া দিয়ে ভাগ করি, লেংথের ইউনিট হচ্ছে মাইল, ফর এক্সাম্পল ইফ ইট ইজ মাইল, আর এরিয়ার ইউনিট হচ্ছে স্কোয়ার মাইল, সো মাইল বাই স্কোয়ার মাইল gives you 1 by mile. So drainage density is nothing but having a unit 1 by mile. এখন দেখো বাংলাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের যে রিভার ম্যাপ তোমরা যদি দেখো নেটে, এবং সেখানে একটা যে কোনো একটা বক্স, মনে করো একটা 10 কিলোমিটার বাই 10 কিলোমিটার একটা বক্স, একটা উইন্ডো তুমি ম্যাপের উপরে ফেলো, তাহলে উত্তরবঙ্গে যেই লেংথ অফ চ্যানেল তুমি বক্সের মধ্যে পাবে, বক্সটা তুমি উত্তরবঙ্গে যদি মুভ করো তাহলে তুমি উত্তরবঙ্গের একটা চ্যানেল ড্রেনেজ ডেন্সিটি পাবে। ঠিক সেম সাইজের বক্সে 10 বাই 10 কিলোমিটার একটা বক্স তুমি বাংলাদেশের সাউথে যদি মুভ করাও এবং দেখো, সেখানেও তুমি একটা ড্রেনেজ ডেন্সিটি পাবে। সো ইউ ডেফিনেটলি ক্যান আন্ডারস্ট্যান্ড বাংলাদেশের উত্তর এবং দক্ষিণে চ্যানেল নেটওয়ার্ক গুলো কিরকম দেখা যায় এবং তার উপরে নির্ভর করে ড্রেনেজ ডেন্সিটিটা কিরকম। পরীক্ষাতে আমি যদি তোমাদেরকে জিজ্ঞাসা করি যে compare drainage density of Bangladesh between south and north, then possibly you can understand. এরপরে length of overland flow. Length of overland flow is nothing but inverse of drainage density. A constant divided by drainage density, the constant being 0.5. আগেরটা unit ছিল 1 by mile, so here the unit is mile. There is no difficulty, and you can compare that length of overland flow between north and south. Surely. এরপর হচ্ছে stream frequency. While drainage density was having length of channels in numerator is the same, except that it has number of streams in the numerator, and denominator is the same, the total area of the drainage basin. So again,
you can find or compare this number between north and south, and can see with the help of a moving window of size, say 10 by 10, 10 kilometer by 10 kilometer, or 100 kilometer by 100 kilometer will be too high. 10 or 20 will be reasonable considering the size of Bangladesh. So you can move a window of a reasonably specific size in both north and south, and find out drainage density, stream frequency, and all those numbers, the way it varies between north and south. There is one more thing, channel sectional properties. The river flow করে যাচ্ছে, আমরা তাকে প্ল্যানে কেটে পারপেন্ডিকুলার টু দ্য পেজ যদি দেখি, তাহলে আমরা যে সেকশনটা দেখতে পাবো সেটা হচ্ছে এখানে যে সেকশনটা দেয়া আছে এরকম। এখানে কয়েকটা প্রপার্টি আছে, একটা হলো এ, একটা বি আর একটা টি। তিনটে প্রপার্টি আমরা মেজার করতে পারি। পানি যদি এই দাগে থাকে, যে পর্যন্ত আমি দিয়েছি এটা ট্রায়াঙ্গেল দিয়ে দেখিয়েছি, তাহলে তার নিচের যে এরিয়াটা এটাকে বলা হয় ওয়েটেড এরিয়া, হ্যাচ করে দেয়া আছে, হ্যাচেড and shaded, marked by A is the weighted area. পানি যখন এই দাগ পর্যন্ত আছে তখন এর পেরিমিটার, রিভারের বটম যে লেংথ, সেটা এই পাশের এই দাগ থেকে ওই পাশের এই দাগ পর্যন্ত যোগ করলে যে লেংথ পাবো সেটা হচ্ছে ওয়েটেড পেরিমিটার পি। এবং পানি যখন এখানে আছে তখন পানির উচ্চতা যেখানে ব্যাংককে হিট করেছে সেইখানের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত গেলে যেই লেংথ পাবো সেটা হচ্ছে টপ উইথ টি। এন্ড ফর শিওর যখন একটা ক্রস সেকশনে পানির উচ্চতা চেঞ্জ হবে তখন পি এ টি তিনটাই চেঞ্জ হবে, there is no doubt. এবং এই পি এ টির সঙ্গে আমরা পি এ টির তিনটা ইউজ করে তিনটা প্যারামিটার আমরা মেজার করতে পারি। এটা ইউজ করে আমরা দুটো প্যারামিটার ডিফাইন করি, হাইড্রোলিক রেডিয়াস, hydraulic depth, capital R and capital D. These two parameters are properties of a river cross section, number one. এবং a number of properties of the river vary depending on the values of R and values of D. আমি আবারও বলছি, R এবং D যেহেতু P, A এবং T এর উপরে নির্ভর করে, P, A এবং T তিনটাই পানির উচ্চতার উপরে নির্ভর করে। সো হাইড্রোলিক রেডিয়াস R এবং হাইড্রোলিক ডেপথ D সবসময় রিভারের পানি কতটুকু আছে তার উপরে নির্ভর করে। এবং বন্যার সময়, খরার সময় একই সেকশনের এই আর আর ডি চেঞ্জ হয়, এবং এই আর আর ডির চেঞ্জের মধ্যে দিয়ে আমরা রিভারের ওই সেকশনের অনেক প্রপার্টি আমরা ক্যাপচার করার চেষ্টা করি, and this is so important in river engineering. So আমরা এই পর্যন্ত আজকে শেষ করেছি। I hope you could understand. So dear students, next class, 28th of June, we are going to have 2 class tests. যার সিলেবাস আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। প্রথম ক্লাস টেস্টের সিলেবাস জাস্ট 2 পাতা, রিভার ট্রান্সপোর্টেশন,
আপ টু বেড লোড মুভমেন্ট, এবং ক্লাস টেস্ট 2 এর সিলেবাস হচ্ছে ড্রেনেজ প্যাটার্ন, যেটা আমরা গত ক্লাসে শুরু করেছিলাম, আজকে শেষ করেছি। হ্যাঁ বলো, কিছু বলতে চাচ্ছিলাম। যে আমরা যে লেন্থ অফ এভারেজ এবং নাম্বার অফ স্ট্রিম এগুলো এভারেজ বের করলাম, এগুলো আমাদের কি দরকার পড়তেছে? দেখলাম এখানে মানে এভারেজটা দরকার পড়তেছে না। কোন এভারেজ দরকার পড়ছে না? কোথায় যে আমরা একটা কোথায় কোথায় দরকার পড়ছে না? আমি বুঝিনি তোমার কোশ্চেনটা। মানে একটা রুল ফলো করে আমরা এভারেজ বের করছিলাম না? রুল ফলো করে আমরা এভারেজ নরমালি বের করেছি, ডেফিনেশন গুলো রুল ফলো করে করেছি। হ্যাঁ বলো। ওই এভারেজ গুলো মানে আমরা যখন গ্রাফ প্লট করলাম তখন দেখলাম মানে ওটা দরকার পড়তেছে না, আমাদের শুধু মানে এই যে এখানে লাগলো, এই যে এখানে, এই দেখো, এই যে মিন লেংথ, তারপরে লেংথ রেশিও বের করার সময় লেগেছে। ওইগুলো এভারেজ জানলেই চলে। আমি তোমার কথা আসলে শুনতে পাচ্ছি না খুব। হ্যাঁ এগুলো তো জানি, কিন্তু এই যে এখানে লেগেছে, এখানে লেংথ রেশিও বের করার সময়, এভারেজ লেংথ রেশিও বের করার সময়। হ্যাঁ মানে এই বলছিলাম আর কি, এভারেজ লেন্থ রেশিও মানে এই ইনফরমেশনটা এটা কি লাগছে আমাদের? হ্যাঁ এটা আমাদের লাগে, কারণ দেখো এই যে এইখানে আমরা এই যে নেটওয়ার্ককে ক্যারেক্টারাইজ করছি, হ্যাঁ, ড্রেনেজ ডেনসিটি, এটা কিন্তু আমি তোমাদেরকে একটা বড় ক্যাচমেন্ট দেখিয়েছি, তুমি সাব ক্যাচমেন্টেরও করতে পারো, রাইট? ইয়েস স্যার। ঠিক আছে। Okay, thank you. We will meet in the next class. Stay safe. আসসালামু আলাইকুম স্যার। Assalam.